আমাদের যেটা হচ্ছে তোমার আজকে ফার্স্ট লেকচার হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ আয়রন মেকিং। এটা আমরা ওভারভিউটা দেখবো পুরো। মানে আজকে হচ্ছে আয়রন মেকিং একটা। তো এখানে লেকচার আউটকামে যেটা হচ্ছে তুমি কিভাবে এই জিনিসগুলো জানতে পারবা। এটা হচ্ছে কিভাবে আয়রন ওর থেকে এক্সট্রাক্ট করা হয়, তারপর আয়রন কিভাবে তৈরি করা হয়, জাস্ট মানে খুব সংক্ষেপে ব্রিফলি জিনিসটা জানবো। আর বিভিন্ন ধরনের প্রসেস যেগুলো দিয়ে আয়রন পাওয়া যেতে পারে। এখানে একটা ছবি দেখো। এখানে দেখো যে আহ তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? Yes, sir. এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে যে ধরো আমাদের আর্থ ক্রাস্ট, মানে পৃথিবীর উপরিভাগে যে লেয়ার আছে তার মধ্যে আহ, যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আহ, কি বলে এটাকে সয়েল থাকে, সেই সয়েল গুলার কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করে এই জিনিসগুলো পাওয়া গেছে। তো পৃথিবীর আর্থ কাস্ট অ্যাভারেজ, অন অ্যাভারেজ তুমি যদি দেখো কোন এলিমেন্ট পাওয়া যায় এবং কোন এলিমেন্ট কত পার্সেন্ট আছে। অক্সিজেন অনেক বেশি, প্রায় 47%। আর অ্যালুমিনিয়াম হচ্ছে 8.1%। সিলিকন সেকেন্ড এলিমেন্ট যেটা পাওয়া যায়, 28% সিলিকন। আর অ্যালুমিনিয়াম দেখো, আয়রনের পজিশন হচ্ছে ফোর্থ, আয়রন পাওয়া যাচ্ছে 5%। ক্যালসিয়াম, এরপরে ক্যালসিয়াম, এরপর সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর অন্যান্য যেগুলো রেয়ার সেগুলো মিলে 0.8%। এটা হচ্ছে যে পৃথিবীর আর্থ ক্রাস্ট যেটা বলা হয়, উপরিভাগ যেটা সেটা। এখন এটার অর্থ এই নয় যে সব জায়গায় 5% পাওয়া যায় আয়রন। কোথাও আয়রন আরো অনেক বেশি পাওয়া যায়, কোথাও কম পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাভারেজ কম্পোজিশন পৃথিবীর আর্থ ক্রাস্টে। আর যদি তুমি বলো এন্টায়ার আর্থের, পুরো পৃথিবীর, শুধু আর্থ ক্রাস্ট না, এর ভিতরেও, পৃথিবীর ভিতরেও যদি তুমি যদি ওয়ার্ল্ডের ভিতরেও যদি তুমি যদি আর্থের ভিতরেও যদি যাও, পুরোটা কম্পোজিশন করলে তাহলে দেখা যাচ্ছে তোমার এই কম্পোজিশন দ্বারা আয়রনের পার্সেন্টেজ অনেক বেশি, 35%। অক্সিজেন 30% কমে গেছে, অক্সিজেন। সিলিকন পরিমাণটা কম আর্থ ক্রাস্টের তুলনায়, ম্যাগনেসিয়াম অনেক বেশি। ম্যাগনেসিয়াম আর আয়রনের পরিমাণটা অনেক বেড়ে যায় দেখা যায়। এরপরে নিকেল, সালফার, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম অনেক কমে যায়। আদার্স ওয়ান, একটা পিকচার। আর তুমি যদি এখানে এই ছবিটা দেখো, এই ছবিটা যেটা বলা হচ্ছে যে এটা তো বাইরের, এটা আর্ট কাস্টের, এটা আমরা দেখছি সেন্টারে, পৃথিবীর সেন্টারে, যেটা প্রায় বলা হচ্ছে যে এইটুক। এইটুক মানে কি, ধরো এখানে সারফেস থেকে 2885 কিলোমিটার ডেপথ যদি যাও তখন এটা শুরু হবে, এই যে অংশটা। তারপর এটা যেটা এই কালারটা যেখানে শেষ হচ্ছে, কোথায় 5155 কিলোমিটার, অর্থাৎ এর উইডথ হচ্ছে 2270 কিলোমিটার। এই 70 কিলোমিটার এখানে। এখন টেম্পারেচার দেখো এখানে কত, এই অংশটুকুর মধ্যে টেম্পারেচার 3500 টু 6300 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই জায়গার মধ্যে, পৃথিবীর সেন্টারে। এরপরে এই জায়গা থেকে সেন্টার পর্যন্ত হচ্ছে যে প্রায় 1216 কিলোমিটার উইথ। হ্যাঁ, এবং টেম্পারেচার আরো হাই, 6300 টু 6600 ডিগ্রি সেলসিয়াস। তো বলা হচ্ছে যে এই জায়গার মধ্যে আবার আয়রনের পার্সেন্টেজ হচ্ছে 91%। এই এই দুটো জায়গা, অর্থাৎ তুমি বলতে পারো যে পৃথিবীর গভীরে 2885 থেকে শুরু করে সেন্টার পর্যন্ত 91%।
কেন? কারণ আবার যত তুমি ভিতরের দিকে যাবে ততই তার টেম্পারেচার এবং প্রেশার বাড়তে থাকে। এই জিনিসটা এখানে একটা পিকচার দেওয়া হলো। কারণ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আয়রন বলো, অ্যালুমিনিয়াম বলো, যত কপার বলো, গোল্ড বলো, যাই বলো না কেন, যত মেটেরিয়ালস আমরা পেয়ে থাকি সব হচ্ছে আর্থ কাছ থেকে। কেননা ইনঅর্গানিক মেটেরিয়াল এটা তোমার ইয়ে করা যায় না, কি করা যায় না, এটাকে আর্টিফিশিয়ালি বানানো যায় না। যেমন অর্গানিক মেটেরিয়াল পলিইথিলিন কিন্তু ন্যাচারে পাওয়া যায় না। পলিইথিলিন কি ন্যাচারে পাওয়া যায় বলো, কথা বলো। No, sir. স্যার তোমরা এগুলো এইচএসসি তে পড়ছো তাই না? Yes, sir. পলিয়েস্টার, পলিইথিলিন, এগুলা পলিপ্রোপাইলিন, এগুলা কিন্তু সব হচ্ছে সিনথেটিক। এটা আমরা রিয়েকশন করে আমরা এটা প্রডিউস করি, কিন্তু অর্গানিক মেটেরিয়াল এগুলা তুমি নিজে প্রডিউস করতে পারো। কিন্তু ইনঅর্গানিক যে জিনিসগুলো আছে, মেটেরিয়াল যেটা, সেটা আমরা সব এটা অ্যাভেলেবেল নেচারে, সেখান থেকে আমরা এক্সট্রাক্ট করে আমরা, তোমরা অ্যালুমিনিয়াম যদি দেখো, আয়রন, কপার, গোল্ড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, যত ধর কিছু দেখবে এগুলো আর্থ ক্লাস থেকেই আমাদের নিতে হয়। সেজন্য এখানে এটা দেখানো। তো তো এখানে কি দাঁড়ালো, আমরা আগের স্লাইডে দেখলাম যে আর্থ ক্লাসে তোমার 5% আয়রন থাকে, 5% আয়রন থাকে। এটা কি হিসেবে? আয়রন অক্সাইড হিসাবে। বুঝা গেল? এফি থাকে, এফি আয়রন তোমরা জানো, এফি 5% কি হিসেবে থাকে? পিওর ফর্মে কখনো থাকে না। তোমরা জানো গোল্ড ছাড়া, গোল্ড হচ্ছে তোমার নোবেল মেটেরিয়াল, নোবেল মেটাল, এটা অক্সিজেনের সাথে তার অ্যাফিনিটি অলমোস্ট জিরো বলা যায়। সেই জন্য এটা অক্সিডেশন হয় না, বিধায় তোমার গোল্ড হিসাবেই নেচারে থাকে। কিন্তু যেমন আয়রন, অন্যান্য যত এলিমেন্ট আছে সব হচ্ছে অক্সাইড হিসেবে নেচারে থাকে। তাহলে আমরা যে স্টিল ইউজ করি, যে আয়রনটা আসে, সেটা আসলে আর্থ ক্রাস্টে যে আয়রন অক্সাইড থাকে, সেই আয়রন অক্সাইড থেকেই আমরা এটা পেয়ে থাকি। এখন তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ন্যাচারাল যে আয়রন অক্সাইড আছে, সেই আয়রন অক্সাইডকে নিয়ে আসা, নিয়ে এসে সেখান থেকে অক্সিজেনকে সরিয়ে দেওয়া। এখন অক্সিজেনকে সরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? রিয়েকশন একটা ঘটাইতে হবে। তাহলে অক্সিজেনকে সরিয়ে দিতে গেলে, তোমার রিয়েকশন ঘটাতে গেলে, তাহলে কি করতে হবে? কার্বন বিজারণ Reduction করতে হবে। অ্যাফিনিটি খুব হাই, রিয়েকশন এরকম কিছু এজেন্ট সাথে তুমি যদি আয়রন অক্সাইডকে রিয়েকশন ঘটাও, তখন অক্সিজেন সরে যাবে আর আয়রন হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ, বুঝছো কিনা তোমরা? Yes, কি sir. আমার কথা? ইয়েস স্যার যেমন এই যে, হ্যাঁ, এখন এটা আমরা যেহেতু এই আয়রন অক্সাইড, এখান থেকে অক্সিজেন সরিয়ে দিচ্ছ, আমরা এটাকে রিডাকশন বলি, রিডাকশন প্রসেস না? আর যদি আয়রনের সাথে অক্সিজেন রিয়েকশনে আয়রন অক্সাইড, সেটাকে আমরা অক্সিডেশন বলি। তো রিডাকশন প্রসেস, তো রিডাকশন প্রসেসে আয়রন প্রডিউস করা হয়। তাহলে এখান থেকে অক্সিজেন সরানোর জন্য তোমার একটা রিডিউসিং এজেন্ট থাকা লাগবে। সেই রিডিউসিং এজেন্টের কাজ হবে অক্সিজেনকে সরিয়ে দেওয়া। তো এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে, তাহলে আমি রিডিউসিং এজেন্ট নর্মালি কি ইউজ করা হয়? কার্বন ইউজ করা হয়। আয়রন অক্সাইডকে থেকে অক্সিজেন রিমুভ করার জন্য, সেপারেট করার জন্য আমরা নর্মালি কার্বন ইউজ করে থাকি। এখন কার্বনের সোর্স কি হতে পারে? কার্বনের সোর্স তোমরা জানো যে চারকোল, কোল, কোক। চারকোল কি তোমরা চিনো? চারকোল শুনতে পাচ্ছ? স্যার হচ্ছে মেইনলি Yes, sir. কার্বন চারকোল কয়লা কয়লা কয়লা, হ্যাঁ কয়লা। এটা কি ধরনের কয়লা দেখছো কখনো? চারকোল লন্ড্রিতে ইউজ করার পর যেগুলো থাকে ওগুলো নাকি? কাঠ কয়লা হুম, কাঠ কয়লা। চারকোল হচ্ছে কাঠ কয়লা। কাঠ পোড়াইলে যে কয়লা ইউজ করা হয়, সেটা লন্ড্রিতে ইউজ করা হয়। তারপর ধরো আমাদের দেশে যে কামার দেখো না, কামার, যারা ওই দা বটি বিভিন্ন জিনিস তৈরি করে, ব্ল্যাক কামাররা যেই তোমার কয়লা ইউজ করে, সেগুলা কি? এগুলো হচ্ছে চারকোল। এগুলো কাঠ থেকে হয়, কাঠ পোড়াইলে কয়লা হয়। তোমরা এটা দেখছো না, কাঠ পোড়াইলে কয়লা হয় কিনা? ইয়েস স্যার Yes, হ্যাঁ, sir. জি স্যার
তো কাঠ পোড়াইলে পোড়াচ্ছি আমরা, তাহলে কয়লা হইলে তাহলে আর পুড়লো কি, আমি কাজে কি লাগলো, কয়লা কেন থাকে? আমরা কাঠ পোড়াচ্ছি, তো কয়লায় থাকলে তাহলে আমার তো বার্নিং পুরো হয়নি, তাহলে এত ফুল ইউজ হচ্ছে না, তো আমার ইউটিলাইজেশন হচ্ছে। এখন তো তোমরা দেখো নাই, আগে তো তোমার এই কি বলে এটাকে গ্রামে, এখন তো গ্রামে চলে আসছে, গ্রামে তোমার কি বলে এটাকে কাঠ দিয়ে রান্নার কাজ করা হয়। এখনো আছে অনেক জায়গায়, কিন্তু কমে গেছে, এখন গ্যাস। আর শহরে তো নাই, শহরে তো গ্যাস। আর বাইরের দেশে, যে শীত প্রধান দেশে, সেখানে তো সবসময় হিট লাগে। সেখানে যে হিটিং এর সোর্স থাকে একটা রুমের মধ্যে, হাউসের মধ্যে, বাসার মধ্যে, সেখানে দেখা যায় যে তোমার ওই একপাশে এরকম কাঠ দিয়ে ফায়ার প্লেস সেখানে পোড়ানো হচ্ছে। তো দেখা গেল যে এরকম কাঠ দিয়ে যখন রান্না করে, পরে দেখা যায় কালো কালো কয়লা পড়ে থাকে, পরে সেগুলোকে আলাদা করে অনেকে ফেলে দেয়, অনেকে ইয়ে করে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমি যদি এখানে চারকোল ইউজ করি, এটা তো আবার এখানে আমি কাজে লাগাচ্ছি, তাই না? এনার্জি সোর্স কার্বন থেকে যাচ্ছে, কার্বনটা বার্ন তো পুরো করেনি। তো যে কার্বন থেকে যায় কেন, থেকে যদি যদি এটা তোমাদের এখানে আলোচনার বাইরে। হ্যাঁ, স্যার এখানে স্যার অক্সিজেনের স্যার অপূর্ণত হন এরকম আর কি হয় কি? অক্সিজেনের তাহলে বার্ন করে কি? বুঝলাম তোমার এই কথাটা, ঠিক আছে। অক্সিজেনের অপূর্ণতা থাকে, অক্সিজেন সাফিসিয়েন্ট পায় না, সেই জন্য কার্বনটা বার্ন করতে পারে না, থেকে যায়। তাহলে করলোটা কি? এর আগে তুমি রান্নার কাজ তো শেষ করে ফেললা, আগুনও দেখলা, ফায়ারও দেখলা, তুমি ফ্লেম দেখলা। এনভায়রনমেন্টের অক্সিজেন। কিছু অংশ তো পুড়ে স্যার নাকি? হ্যাঁ, কিছু অংশ তো পুড়ে যায়। কি পড়ে যায়? তা কাঠের কিছু অংশ পুড়ে বাকি অংশ না কয়লা হয়? বুঝছি, তো কিছু অংশটা কি সেটা? তো ওইটাই মেনলি কার্বন। কিছু অংশ সেলুলোজ। সেলুলোজ থেকে কার্বন হয়ে যায়। হ্যাঁ, কার্বনের যেটা তোমরা বললা সেলুলোজ, অর্গানিক পার্ট যেটুকু, তুমি যে যে কোনো কিছুর মধ্যেই, যেমন গাছের মধ্যে অর্গানিক একটা পার্ট থাকে, সেলুলোজ যেটা বললে এটা কিন্তু অর্গানিক পার্ট। ভোলাটাইল ম্যাটার যেটা আমরা বলি, তো অর্গানিক পার্টটা যখন বার্ন করে তখন ফ্লেম হয়। ওইটাই তোমার এই আমরা যেটা কাঠ নর্মাল চুলাতে আমরা ইউজ করলে যেগুলো বার্ন হয়, ওই ফ্লেম দিয়ে হয়। কথা বুঝছো? কিন্তু তুমি যখন এই এটা অক্সিজেন যখন পর্যাপ্ত সরবরাহ সাপ্লাই না হবে, তখন এই কার্বন তুমি দেখতেছো যেটা পরে যেটা থেকে যায়, এটা বার্ন করে না। আর এই কার্বন বার্ন করতে গেলে চারকোল বার্ন করতে ফ্লেম হয় না। বুঝছো কথাটা? এটা ফ্লেম হবে না। ফ্লেম যখনই হবে তখন দেখবা এটা হচ্ছে যে তোমার অর্গানিক পার্টটুকু। বুঝা গেল? এটা কি অর্গানিক পার্টটুকু, গাছের মধ্যে যে কোনো গাছ বলো, যে কোনো কিছু বলো, এর মধ্যে অর্গানিক পার্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, এটা ভোলাটাইল মেটেরিয়াল আমরা বলে থাকি। এটাকে যখন তুমি 700-800 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো, তখন এটা চলে যায়। যদি অক্সিজেনের অ্যাবসেন্সে করো, তখন এই ওইটা চলে যায়, চারকোল থাকে। এখন যখন বার্ন করা হয়, সেখানে কিছু কার্বন বার্ন করে, কিন্তু ম্যাক্সিমামই থেকে যায়। ভোলাটাইল মেটাল যেটা, সেটাই শুধু নর্মাল চুলাতে বোঝা গেল? তো এখন এই চারকোলটা নিয়ে এত কথা বললাম। এরপরে কোলটা মূলত কি করা হয়, তোমার মাইনে পাওয়া যায়, খনিতে পাওয়া যায়। বাংলাদেশে কোথাও কি কোল পাওয়া যায়? কোলের খনি আছে জানো তোমরা? জি তো স্যার। বড় পুকুরে বড় পুকুরিয়াতে আছে। কোরিয়াতে। কোলবাতে আছে। এটা হচ্ছে যে তোমার কোরবাতে আছে। মাইনে। এই কোলটা সরাসরি তোমার ইয়ে করা যায় না, এই আমরা রান্না বান্না এসব কাজে ইউজ করতে পারি না। হ্যাঁ, এটার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড কার্বন। এখানে ভোলাটাইল ম্যাটার থাকে কিন্তু কম থাকে আর কি, কাঠকয়লা থেকে কম থাকে। এইটাকে তোমার করতে গেলে হিট দিয়ে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে হয়। আবার এই কোল থেকে কোক তৈরি করা হয়। কোক হচ্ছে কি, এই কোলের মধ্যে আবার একটা ভোলাটাইল ম্যাটারের একটা পার্ট থাকে, সেটাকে তোমার রিমুভ করা হয়। এটাকে রিমুভ করা হয় ইন অ্যাবসেন্স অফ এয়ার, অর্থাৎ অক্সিজেন।
যখন রিমুভ করা হয় তখন এটা কোকে কনভার্ট। মূলত এটা হচ্ছে মাইন প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার এই উড থেকে আসে মূলত। এই তো এখন এগুলো হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট। এই তুমি চারকোল ইউজ করতে পারো, চারকোল থেকে কোলের কার্বনের কনসেন্ট্রেশন এখানে অনেক বেশি থাকে। এটা তো যেটা হচ্ছে যে তাহলে দাঁড়ালো যে তাহলে আয়রন অক্সাইডের সাথে তুমি কার্বন মিশাবা। কার্বনের সোর্স হতে পারে চারকোল, হতে পারে কোল, হতে পারে কোক হতে পারে। তারপর এখান থেকে হিট তুমি যখন একটা রিয়েকশন ঘটাবা তখন কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, আর এদিকে আয়রন, মেটালিক আয়রন পেয়ে যাবে। বুঝা গেল? এরপরে কথা হলো যে আমরা কি যে কোনো জায়গার মাটি সয়েল নিয়ে এসে গিয়ে তাহলে আমরা রিয়াকশন শুরু করে দিব? তোমরা এটা জানো, ওর সব জায়গার যে কোনো কিছুর ওর, ধরো অ্যালুমিনিয়ামের ওর অথবা ম্যাঙ্গানিজের ওর, ওর বলতে এটা বোঝা যায় যে 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 যার ওর বলবা তার পরিমাণটা অন্যান্য এলিমেন্ট থেকে বেশি থাকে, এটাকে ওর বলা হয়। যেমন তোমার এই আয়রন সব জায়গায় আছে, আয়রন সব কোথাও বেশি কোথাও কম, কিন্তু আয়রনের ওরের মধ্যে অর্থাৎ ওই সয়েলের মধ্যে যদি আয়রনের পার্সেন্টেজ 55 থেকে 60% থাকে, তখন এটা আমরা আয়রন প্রোডাকশনের জন্য ইকোনমিক্যালি আমরা ভাইবেল বলে থাকি। কি বললাম বুঝছো? ইকোনমিক্যালি কি বলতে, ভালো, তুমি যদি এর থেকে নিচে পাও 50-40, তখন দেখা যাবে যে তুমি যখন রিয়েকশন ঘটিয়ে মেটালিক আয়রন পাবা, কিন্তু যে পরিমাণে তোমার এদিকে ফুয়েল কনজাম্পশন হবে আর রিডিউসিং এজেন্ট লাগবে আদার্স, এবং যে পরিমাণে স্ল্যাগ বের হবে, সেটা দেখা যাবে যে তোমার ইকোনমিক্যালি তুমি এটাকে করতে পারবা না, ভাইবেল করতে পারবা না। অতএব এটা থেকেও তোমার কাছে যদি ধরো 40% আয়রন থাকে, এরকম যদি ওর থাকে, তাহলে তুমি সেখান থেকে এক্সট্রাক্ট করতে পারবা না, ইউজফুল হবে না সেটা। কারণ ওয়ার্ল্ডে এমন জায়গা আছে যেখানে আয়রনের পরিমাণ 55 থেকে 60% পাওয়া যায়। তো তারা যেখানে পাওয়া যায়, এরা যখন আয়রনটাকে এক্সট্রাক্ট করবে, যে কষ্ট দিতে পারবে, তোমার কাছে 40% আয়রন আছে তোমার দেশে এক জায়গায়, হ্যাঁ, সেখান থেকে তুমি এক্সট্রাক্ট করলে সে কষ্ট দিতে পারবে না। তো যদি তাহলে ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করার জন্য ওরের মধ্যে আয়রনের মধ্যে যেগুলো থাকে, আর যখন তুমি পাওয়া যায় রট আয়রন, কাস্ট আয়রন, স্টিল, এই তিনটে জিনিস পাওয়া যায়। রট আয়রন তোমরা কাস্ট আয়রন মনে জানো, কাস্ট আয়রন তোমরা জানো না? কাস্ট আয়রন কি Yes, sir. জানো? Yes, sir. Yes, sir. 2.1 থেকে ওই 4%। হ্যাঁ। আর স্টিলও তোমরা জানো, কিন্তু রট আয়রনটা কি জানো? সলিড স্টেটে থাকে যেটা, স্পঞ্জ আয়রন যেটা। জি স্যার। রট আয়রন সলিড স্টেটে থাকে। আচ্ছা আসো, এটা মনে রাখো, এটা একটু পরেই বুঝতে পারবা রট আয়রন কাকে বলে। তার মানে আয়রন দিয়ে তুমি রট আয়রন করতে পারো, কাস্ট আয়রন করতে পারো। কাস্ট আয়রনের ভিতরে অনেক ধরনের আছে, কিছু হার্ড কাস্ট আয়রন, কিছু সফট কাস্ট আয়রন, তোমরা এটা জানো তাই না? হার্ড কাস্ট আয়রনের নাম বলতে পারো? কাস্ট আয়রনের মধ্যে যেগুলো হার্ড, এগুলাকে বাঁকানো যায় না, বাঁকাতে গেলে এটা ভেঙে যায়, এরকম জানো কাস্ট আয়রন? নডিউলার কাস্ট আয়রন যেটা আছে ওই নুডুলের কাস্ট আয়রন কি বাঁকাতে গেলে ভেঙে যায়? না স্যার, এটা একটু চাপনেস ডাক্টিলিটি আছে কিছুটা। স্যার তো গ্রে nodular কাস্ট আয়রন, cast iron গ্রে কাস্ট ডাক্তাইল। আয়রন কি হবে? গ্রে কাস্ট স্যার আয়রন বেস্ট স্যার। হ্যাঁ, গ্রে কাস্ট আয়রন কার্বন ফ্লেক থাকে মানে। হ্যাঁ, গ্রে কাস্ট আয়রনটা তোমার ব্রিটেল হয়, তারপর হোয়াইট কাস্ট আয়রন ব্রিটেল হয়, নডিউলার মেলিয়েবল এগুলো হচ্ছে যে তোমার ডাক্টাইল হয়ে গেলে স্টিলের মতো পাকানো যায়। হ্যাঁ, যাই জি স্যার। হোক, এখন যদি তুমি হিস্ট্রি ধরো, এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম হিস্ট্রিটা এভাবে আসে যে প্রথম রট আয়রন তোমার আসছে, আবিষ্কার করা হয়েছে, তারপর কাস্ট আয়রন, তারপর স্টিল। আচ্ছা, এই যে ধারাটা আসলো, প্রথম সারা ওয়ার্ল্ডে প্রথম আয়রনের যে প্রোডাক্টটা আসলো সেটা হচ্ছে রট আয়রন, সেকেন্ড আসলো কাস্ট আয়রন, থার্ড আসলো স্টিল। কেন প্রথম স্টিল করতে পারে না? কেন কেউ কি বলতে পারবে? এটা কমন সেন্স থেকে কেউ কি বলতে কারণ পারবে? প্রথমে স্যার আমরা সলিড স্টেটটা বানিয়েছি, দেন আস্তে আস্তে লিকুইড কনভার্ট করেছি, এই জন্য ফার্স্টে রড আয়রন, দেন কাস্ট আয়রন, দেন স্টিল, এই সিকোয়েন্সে গিয়েছে। কেন আমরা প্রথমে কাস্ট আয়রন করতে পারি না কেন? স্যার প্রথম বা এত steel? বেশি পরিমাণে স্যার তাপ দিতে পারি নাই, যে কারণে স্যার হ্যাঁ, মেইন হচ্ছে লিকুইড। এটা, মেইন কারণ হচ্ছে এটা যে প্রথমে
আমরা তো টেম্পারেচার আমরা তখন তো আসলে এগুলা নেচারে আছে, নেচার থেকে মানুষ তো আমরা তো এখন অনেক টেকনোলজি দেখে দেখে সহজ, কিন্তু তখন তো কোনো টেকনোলজি ছিল না। হ্যাঁ, মানুষ খুব ন্যাচারাল ভাবেই থাকতো, কথা বোঝা নাই? তো এই টেম্পারেচার বাড়ানোটা চ্যালেঞ্জিং ছিল। তো সেই জন্য এই টেম্পারেচার যখন বাড়ানোর টেকনোলজিটা আস্তে আস্তে থাকলো, তখনই এবার কাস্ট আয়রন, কারণ রড আয়রন থেকে কাস্ট আয়রনের টেম্পারেচার আরো বেশি, স্টিলের আরো বেশি। এটা হচ্ছে মেইন কারণ। আয়রন স্যাম্পল, যেটা আয়রন প্রোডাক্ট, এটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। সেখানে তারা দাবি করে যে এটা প্রায় 4000 বছর বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট ছিল কত? এখন 2023, তাই না? তার সাথে 4000 যোগ করো, কত যোগ করলে কত হবে? 6000। 2023 প্রায় 6300 বছর আগে বলা হচ্ছে যে আয়রনের কিছু স্যাম্পল পাওয়া যায়। এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে, ওরা এটা দাবি করে, কথা বুঝছো? আর আয়রন মেকিং এর যেটা ফার্স্ট ডেফিনিট এভিডেন্স অফ আয়রন মেকিং, এই আয়রন অক্সাইড রিডাকশন করে, সেটা বলা হচ্ছে যে আজ থেকে প্রায় ধরো 3800 বছর আগে, 1500 বছর বিসি, 1500 বিসি, প্রায় 3800 বছর। এখন আসো যে তাহলে আয়রন মেকিং বলা যায় যে এটা ডেফিনিট, যেটা হচ্ছে আজ থেকে 3800 বছর আগে তোমার আয়রন অক্সাইড থেকে অক্সিজেন রিমুভ করে আয়রন পেয়েছে, কথা বোঝা গেল? তাহলে কত বছর আগে এটা চিন্তা করা যায়? 3800, তাই না? 3800। এখন প্রথম আয়রন মেকিংটা কিভাবে করে? দেখো, তখন ফার্নেসটা কিভাবে আসে? একটা বল শেপের, যেটা 1 থেকে 1.5 মিটার হাইট, 0.4 থেকে 0.8 মিটার ডায়ামিটার। হ্যাঁ, তারপর ক্লে দিয়ে লাইনিং করছে। লাইনিং মানে এই বল যেটা বানাচ্ছে তার ভিতরের দিকে ক্লে দিয়েছে। তারপর এই ওরটা নিচে, ওর সাথে চারকোল মিশিয়েছে। তখন কিন্তু কোল মাটির নিচ থেকে মাটি খুঁড়ে কোল তখন বের করতে পারেনি। তখন কয়লাটা, আগুন তো এরও আগে আবিষ্কার হয়েছে, তাই না? কয়লাটা অ্যাভেলেবেল, আশেপাশে পড়ে থাকতো, ওরা রান্না করলে সেখান থেকে চারকোল নিচে মিশিয়ে তারপর এখন কি করছে, তখন তারা বাতাস, এয়ার ব্লো করছে, যেভাবে হোক মুখে দিয়ে এয়ার ব্লো করছে, করার ফলে তখন কিছুক্ষণ পর দেখলো যে এখানে তোমার ইয়া হয়ে যাচ্ছে, এই যেটা ওর নিচে সেখান থেকে কি হয়ে যাচ্ছে, তোমার আয়রন সলিড, শক্ত। ওর তো হচ্ছে এটা হচ্ছে যে তোমার পাউডারের মতো, অনেকটা লাম থাকে, বেশি চাপ দিলে পিটালে এটা পাউডার হয়ে যায়, তখন তাহলে সলিড জিনিস বের হয়ে আসতেছে। তাহলে কিভাবে হয়? তখন কম্বাসন অফ এই যে চারকোল দেওয়া হয়, কার্বন অক্সিজেন রিঅ্যাকশন করে যেটা করা হয় সেটা হচ্ছে কার্বন অক্সিজেন রিঅ্যাকশন করে কি করে, তোমার কার্বন মনোক্সাইড এবং হিট প্রডিউস হয়। অক্সিজেনের সাথে কার্বন রিঅ্যাকশন হলে কার্বন মনোক্সাইড হিট তৈরি হয়। আর এই কার্বন মনোক্সাইড হাইলি রিডিউসিং হয়ে যায়, এজেন্ট হয়ে যায়। এই কার্বন মনোক্সাইড তখন আয়রন অক্সাইড থেকে কার্বন নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায়, নিয়ে কি হয়, আয়রন, সলিড আয়রন এবং তোমার কি হয়, এই কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। এইভাবে রিঅ্যাকশন করে প্রথম যে আয়রন মেকিং এটা পাওয়া যায়। তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার 1100 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যেহেতু 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়রন খুব বেশি কার্বন অ্যাবজর্ব করতে পারতো না। এই জন্য কার্বন যত, তোমরা আয়রন কার্বন ডায়াগ্রাম তোমাদের মনে আছে, কার্বন যত বাড়বে তার মেল্টিং পয়েন্টটা কমবে। তো এখানে মেল্টিং পয়েন্ট কমে না, যেহেতু কার্বন কম। সেই জন্য যেটা হচ্ছে যে এটা সলিড অবস্থায় থাকে, এবং সলিড স্টেটে যখন থাকে তখন এইখানে বাকি কি ঘটে, যে আয়রন অক্সাইড, এই আয়রন অক্সাইডটা, আচ্ছা ন্যাচারে তোমার যে আয়রন অক্সাইড থাকে সেটা Fe2O3 এবং Fe3O4 হিসেবে থাকে বেসিক্যালি Fe2O3, তার সাথে কিছু Fe3O4 থাকে। এখন যে তোমার রিডাকশন কিছু হলো, রিডাকশন হলে কিছু Fe হলো, FeO এর সাথে সাথে আদার্স যে অক্সাইড সেগুলো মিলে স্ল্যাগ হয়ে যায়। বুঝা গেল? তাহলে এগুলো তো সলিড স্টেটে থাকে। এখন
তুমি যখন ওরা করলো কি, দেখলো যে এগুলা খুব হার্ড কিছু জিনিস হয়ে যাচ্ছে, তো হয়ে যাওয়ার পর এখন ওই হার্ড জিনিসটাকে যখন ওই হিট অবস্থায় পিটানো শুরু করলো, তখন দেখা গেল যে এই যে স্ল্যাগটা হলো, স্ল্যাগটা বের হয়ে চলে আসতেছে। হ্যাঁ, বের হয়ে চলে আসতেছে, কিছু স্ল্যাগ এনট্র্যাপ থেকে যায়, ওইটা আর বের করতে পারে না। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, এখন সলিড যে পিওর আয়রনটা হচ্ছে সেখানে কার্বন কম এবং কিছু পরিমাণে স্ল্যাগ থেকে যায়। এই যে স্ল্যাগ থেকে যায় কিছু পরিমাণে, বাকি আর কার্বনটা অনেকটা স্টিলের কাছাকাছি, কাস্ট আয়রনে কার্বন অনেক বেশি থাকে স্টিলের মতো, কিন্তু কিছু পরিমাণে স্ল্যাগ থেকে যায়। এই আয়রনটাকে বলা হয় রট আয়রন। মূলত এই স্ল্যাগ থেকে যাওয়ার কারণে এটাকে রট আয়রন বলা হয়। এটাকে কি বলা হয়? রটার। রট আয়রন। বুঝা গেল এখন রট আয়রনের ডেফিনিশনটা? রট আয়রন কি? এটা স্টিল না, কার্বনটা কম, কিন্তু এর ভিতর স্ল্যাগটা থেকে যায়, খুব বেশি না, কিছু পরিমাণে স্ল্যাগ থেকে যায়, এটাকে রট আয়রন বলা হয়। এবং এটা যখন তোরা তখন আবিষ্কার করতে বললো, তখন এটা একটা রেভলিউশন ঘটে গেল তখনকার সময়। এটা এই রট আয়রন যখন আবিষ্কার করলো, কারণ তখন এই রট আয়রনের সিমিলার হার্ড আর কোনো তেমন কিছু ছিল না। বুঝা গেল? আর যুগে যুগে সবাই মানুষ কর্তৃত্ব পরায়ণ বুঝো, মানুষ তার নেতৃত্ব চায়, এক গ্রুপ আরেক গ্রুপের উপর রুল করতে চায়। রুল করতে গেলে তোমার পাওয়ার দরকার হয়, পাওয়ার বিভিন্ন আর্মস এর মাধ্যমে আসে। যেমন এখানে মানুষ যখন এগুলা করলো তখন এত খুশি হয়ে গেল, এত তারা আশ্চর্য হলো এবং এত ব্যবহার শুরু করলো। কেন? মানুষের শিকারের প্রয়োজন হয়, তাই না? পশু শিকার করতে হয় অথবা নিজকে বাঁচাতে হয় হিংস্র প্রাণী থেকে। তখন তোমার যে শক্ত কিছু না থাকে, হ্যাঁ, শুধু তোমার পাথর, তারপর কি বলে এটি, তারপর হচ্ছে গাছের গাছের ডালপালা, এগুলা যথেষ্ট না। তার পরিবর্তে যখন তোমার এরকম আয়রন আসলো, হ্যাঁ, রট আয়রন, তখন একটা রেভলিউশন ঘটলো। ধরো তাদের তখনকার জন্য সময়, যেমন আমরা বলি না যে এখন আইটি আসাতে, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ এদিকে কম্পিউটারের মাইক্রোচিপস এগুলো আসাটার সাথে আমাদের একটা রেভলিউশন ঘটে গেল, অ্যানালগ থেকে আমরা ডিজিটাল যুগে চলে আসলাম। এটা হিউজ একটা রেভলিউশন। ঠিক একইভাবে এখানে আয়রন আসাতে তখন এরকম হলো, তো ফার্স্ট আয়রনটা রট আয়রনটা এরকম আসছে। এখন ধরো এখনো তুমি এটা পারবে, ধরো কোথাও তুমি গেছো, দেখা গেল যে এরকম তুমি দেখলা, দেখে বুঝলা যে এখানে আয়রনের পরিমাণ অনেক, এখন তুমি সেখান থেকে আয়রন প্রডিউস করতে পারবা কিনা? পারবা? আমরা তো লেটেস্ট টেকনোলজি গুলো জানবো, কিন্তু প্রিমিটিভ টেকনোলজি কি? প্রিমিটিভ টেকনোলজি হচ্ছে তুমি সেখানে ওরটা নিবা, নিয়ে তার সাথে চারকোলটাকে মিশাবা। আশেপাশে চারকোল তো অ্যাভেলেবেল, তোমার কাঠকয়লা, কি বলে এটাকে, কোল, তারপর কি কোক, এগুলো প্রয়োজন নাই। চারকোলকে মিশিয়ে তুমি যখন হিট করবা, হিট করে এরপরে যখন তুমি এয়ার ব্লো করবা, আস্তে আস্তে দেখবা যে এখানে আয়রন হওয়া শুরু হলো। আয়রন যখন হয়ে যায়, জমে যায়, তখন এটাকে যখন তুমি হ্যামারিং করবা, অধিকাংশ স্ল্যাগ বের হয়ে আসবে, কিছু স্ল্যাগ ট্র্যাপড হয়ে যাবে, তখন রট আয়রন প্রডিউস হবে। এগুলো হচ্ছে যে প্রথম যেই ইয়াটা। এরপরে কাস্ট আয়রন। কাস্ট আয়রন কি? হ্যাঁ স্যার, এখানে তো মেল্টিং হয় না, জাস্ট হট আয়রনটার ভেতরে স্যার, তাহলে ওটা মানে আর কি কার্বনটা বের করে আনে কিভাবে, যে মানে সলিড স্টেট থেকে আবার সলিড স্টেটে নতুন একটা আমরা আইটেম পাই? হ্যাঁ, সলিড থেকে তো হয় এটা। ধরো তুমি কামাররা যখন একটা পিটায়, পিটিয়ে একটা শীট করে ফেলে না একটু থিন একটা পার্ট করে ফেলে না? জি স্যার, ওই হাই টেম্পারেচার একটা সফট হয়ে যায়। হ্যাঁ, যখন টেম্পারেচার তো তখনও বেশি, এটা 1100 900 এরকম, এটা তখন লাল রেড হয়ে থাকে। এই অবস্থায় পিটাইলে তার ভিতর যে স্ল্যাগ গুলো আছে, বাইরের গুলো তো এমনি চলে যাবে, ভিতরে যে স্ল্যাগ গুলো আছে তখন আস্তে আস্তে সেগুলো বের হয়ে আসবে, স্কুইজ আউট হয়ে আসবে। হ্যাঁ, আবার কিছু স্ল্যাগ থেকে যাবে ওইভাবে। এখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে কুল হলে তখন তুমি ওইভাবে পেয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। পুরাটাই সলিড, এটাকে রট আয়রন বলা হয়। প্রথম যে স্টিল বা আয়রন বলো, আয়রনের প্রোডাক্ট সারা পৃথিবীতে প্রথম যে এটা আসলো, আবিষ্কার করলো সেটাতে, এবং এটা একটা লম্বা সময় ধরে থাকতো, কারণ তখন পর্যন্ত টেম্পারেচার বাড়ানোর টেকনোলজিতে মানুষ জানতো না। এরপরে আরেকটু টেম্পারেচার যখন বাড়ালো, তখন কাস্ট আয়রনটা আসলো, এই যে এখানে যেটা বললো। লিকুইড আয়রন ওয়াজ ফার্স্ট প্রডিউসড ইন চায়না। কবে? আজ থেকে কত কত বছর আগে বলো?
স্যার 1000 বছর। হ্যাঁ 1000 না 1000 1023 বছর। 1023 বছর। হ্যাঁ তাহলে খুব দেখো ও লম্বা সময় ধরে কিন্তু তোমার চলে গেছে হচ্ছে সলিড ওই যে রড আয়রনের উপর। তখন তো তোমার যুদ্ধের অস্ত্র ছিল কি, তীর ছিল তাই না, শোর্ট ছিল, তলোয়ার, হ্যাঁ এই জিনিসগুলা এটা কিন্তু তোমার রড আয়রন দিয়ে করতো তখন। শিকারের অস্ত্র ছিল ওগুলো, আর্মস। হ্যাঁ এটা লম্বা সময় ধরে ওটা গেছে। এরপরে লিকুইড আয়রন আসলো। তো এখন এটা চায়নাতে, এটা বলা হয় যে চাইনিজরা এটা প্রথম আবিষ্কার করলো। এটা করার জন্য কি করলো বলা হচ্ছে যে মোর এফিসিয়েন্ট ফার্নেস আসলো, যেটাতে টেম্পারেচার হাই হয়ে গেল, টেম্পারেচার আরো 200-300 ডিগ্রি বাড়াতে পারলো। তারপর কার্বনের যেহেতু টেম্পারেচার বেড়ে গেছে, তোমরা আয়রন কার্বন ডায়াগ্রামে তোমরা জানো টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়রনের মধ্যে কার্বনের সলিবিলিটি বেড়ে যায়। বেড়ে যায় কিনা, কেন বাড়ে বলো দেখি? টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়রনের ডিফিউশনটা মধ্যে বেশি কার্বনের হয়। হ্যাঁ ডিফিউশনটা বেশি হয় এই কারণে। বলো, অন্যরা বলো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কার্বন বেশি নিতে পারে আয়রন, লো টেম্পারেচার কম নিতে পারে, কেন? আয়রন কার্বন ডায়াগ্রাম পড়ছো না তোমরা, দেখছো তো? Yes, sir, ওই যে মানে ডিফিউশন বেড়ে যায়। কেন ডিফিউশন বাড়বে? FCC, BCC চেঞ্জ হয়ে যায় কারণ হচ্ছে যে ডিফিউশন বাড়লে সমস্যা কি? ডিফিউশন বাড়লে তো মেইন কারণটা হচ্ছে স্যার ওই যে ওখানে বিসিসি থেকে এফসিসি অ্যালোট্রপিক ট্রান্সফরমেশনটা হয়। এফসিসি তে হচ্ছে ওই যে হোল গুলো একটু বড় হয় ইয়ার মেইন কারণ হচ্ছে এটা। অক্টাহেড্রাল পজিশন, ওই অক্টাহেড্রালটা যেহেতু বড় হয়, কার্বনের সাইজের চেয়ে কিন্তু অক্টাহেড্রালটা নরমালি ছোট হয় সাইজ। তারপরেও যেহেতু বিসিসি চেয়ে অক্টাহেড্রাল এফসিসি তে বড়, তাই কার্বন বেশি যাইতে পারে। এজন্য দেখা যায় যে প্রায় কত ওই যে 2.1% পর্যন্ত নাকি 0.8%, না 0.25% পর্যন্ত হয় ওই কার্বন ঢুকতে পারে আর কি, আয়রনে দেখা যায়। কিসের মধ্যে, বিসিসি না এফসিসি মধ্যে? এফসিসি তে গিয়ে এফসিসি আচ্ছা তে। শোনো, এখানে মেইন কারণ হচ্ছে একটা হচ্ছে ডিফিউশন বাড়ে। ডিফিউশন বাড়াটাই মেইন না, যে কোনো টেম্পারেচার যখন বাড়বে যে কোনো কিছু ডিফিউশন বাড়বে, কিন্তু ডিফিউশন বেড়ে যেখানে যেতে হবে তার সেটা গ্রহণ করার মতো স্পেস থাকতে হবে। তোমরা যেটা বললা, জায়গা থাকতে হবে। জায়গা খালি না থাকলে ডিফিউশন রেট বাড়লে তো লাভ নাই, ওই সে তো জায়গা দিয়ে দিতে পারবে না। কথা বোঝো নাই? যখন আয়রন থাকে, বিসিসি থাকে, বিসিসির মধ্যে কার্বনের পরিমাণটা সলিবিলিটি, ম্যাক্সিমাম সলিবিলিটি কত? 0.025%। তোমরা আয়রন কার্বন ডায়াগ্রাম যদি তোমাদের চোখের সামনে থাকে। আর অস্টেনাইট যেটা বিসিসি হাই টেম্পারেচারে গেলে অস্টেনাইটে তোমার চলে আসে হচ্ছে যে প্রায় 2.7% পর্যন্ত, বা 2.5% বা 2.1%। এটা বিভিন্ন জনে বিভিন্নটা রিপোর্ট করছে, ধরো 2% পর্যন্ত। তো অস্টেনাইটের মধ্যে স্পেস পেয়ে যায় কার্বন যাওয়ার। তো যেহেতু কার্বনকে সে অ্যাকোমোডেট করতে পারে, তো সেই জন্য তোমার টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সলিবিলিটিটা বেড়ে গেল। হ্যাঁ, আবার ফসফরাস বেশি থাকে কাস্ট আয়রনে। ফসফরাস বেশি থাকার কারণে আবার মেল্টিং পয়েন্ট কমে যায়। কার্বন বাড়ার সাথে সাথে মেল্টিং পয়েন্ট কমে যায়। তোমরা জানো কাস্ট আয়রন এর মেল্টিং পয়েন্ট কম। আয়রন কার্বন ডায়াগ্রামে কার্বন যত বাড়তে থাকে আস্তে আস্তে মেল্টিং পয়েন্টটা কমে যায়। উপরের দিকের যে লাইন, লিকুইডাস লাইন যেটা দেখছো না, সেটা ডান দিকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে ইউটেকটিক পর্যন্ত। এইসব কারণে তোমার যেটা বলা হচ্ছে যে এই তোমার এই যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কার্বনও বেড়ে গেল। কার্বন বাড়ার সাথে সাথে কার্বন কেন বাড়লো? এটা এফসিসি অস্টেনাইট স্ট্রাকচারে চলে গেল। অস্টেনাইট তোমার নিতে পারে, কার্বন বেশি নিতে পারে। আর কার্বন যখনই বেশি নিবে তখনই এটার মেল্টিং পয়েন্টটা কমে যাবে। মেল্টিং পয়েন্ট কমে গেলে এটা লিকুইড হয়ে যাবে। এই এখানে একটা জিনিস বলা হলো যে ইউরোপে তোমার কিভাবে এটা আসলো। মেডিটেরিয়ান সি ইনিশিয়ালি আয়রন মেকিং যেটা এনশিয়ান যেটা রট আয়রন, সেটা মেডিটেরিয়ান সির আশেপাশের কান্ট্রি গুলা এটা করতে থাকলো। কিন্তু এরপরে যে নেক্সট যেটা আসলো ডেভেলপমেন্ট, স্পেনিশ অর্থাৎ স্পেনের যে স্পেনিশরা তোমার ওয়াটার হুইল ইউজ করলো। এয়ারব্লোটা হচ্ছে চ্যালেঞ্জিং। ধরো চারকোল আছে, এর মধ্যে তুমি যত স্পিডে যত হায়ার রেটে তুমি এটা বার্ন করাতে পারবো তত টেম্পারেচার দ্রুত বাড়বে। তো এখন আগে তো ম্যানুয়ালি এটা এয়ার ব্লো করতো, এখন ওয়াটার হুইল ইউজ করলে তখন দেখা যায় যে এয়ার ব্লোটা বাড়ে।
এয়ার ফ্লো বাড়লে তখন দেখা যায় যে টেম্পারেচারটা আরো দ্রুত বাড়ছে, এবং দ্রুত দ্রুত বাড়াতে কি হচ্ছে, টেম্পারেচারটা বেশি টেম্পারেচার পাচ্ছ এই যেখানে। এরপরে স্যার ওয়াটার হুইলটা কিরকম? কি রকম সেটা তো আমি কিভাবে বলবো, মানে মোট কথা হচ্ছে যে ওয়াটার হুইল একটা হচ্ছে যে ম্যানুয়ালি তুমি একটা হুইল দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ইয়া দিচ্ছ, কি বলে, এয়ার ব্লো করাচ্ছ। নর্মালি কি হয়, তুমি হাত দিয়ে ঘুরালে হয় না, আর ওয়াটার হুইল ওয়াটার ফেলে তুমি হুইলটাকে ঘুরাচ্ছ, যেমন ইলেকট্রিসিটি প্রডিউস হয় না, পানি বিদ্যুৎ বলা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কিভাবে করা হয়, জলবিদ্যুৎ কিভাবে প্রডিউস করা হয় জানো তো তোমরা এটা? তো টারবাইনের সাহায্যে ঘুরিয়ে স্যার টারবাইন, এইখানে হুইল মানে এখানে টারবাইনের কাজ করে। ওয়াটার যখন এটা হুইল বলছে, আসলে তো এটা টারবাইন। এখন এটাকে টারবাইন বলে, ডিজাইন করে সুন্দর করে যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ে আসে তখন এটা টারবাইন। একই জিনিস, এই হুইল মানে এখানে টারবাইন। তখন তো আর এত ডিজাইন তারা জানতো না। এই দেখা গেল যে উপর থেকে যখন ওয়াটার পাস করা আছে চাকার মধ্য দিয়ে, এই এটা ঘুরতেছে, এই ঘোরার কারণে তখন দেখা যায় যে ওইদিকে এয়ার ব্লোটা, এয়ার যে তোমার পাঠানো যায়, পাঠানো হয়, সেখানে একটা আবার ইয়া থাকে তোমার, এই পাখার মতো থাকে। তো ওইটা যখন ঘুরতে থাকে তখন এয়ার ব্লোটা, এয়ারটা তোমার ফার্নেসের ভিতর যেতে থাকে। মূল কনসেপ্ট হচ্ছে এটা। এরপরে জার্মান এটাকে একটু নিল। জার্মানের ডেভেলপমেন্ট যেটা হলো যে প্রতি বছর 100 থেকে 150 টন তোমার ইয়া তোমার ইয়া তৈরি করা শুরু করলো, কি বলে, আয়রন প্রোডাক্ট তৈরি, আয়রন তৈরি করা শুরু করলো। নেক্সট আয়রন মেকিং ফার্নেস, এটা আরো এবার এবার রিসার্চ তো চলতেই থাকলো। 14th সেঞ্চুরিতে আসলো এটা জার্মানি, এই যে ক্যানন, কামান তৈরি করার জন্য। ওই যে বললাম, মানুষ রুল করার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য যত লেটেস্ট টেকনোলজি তুমি দেখবা, অধিকাংশই তোমার আসছে হচ্ছে যে মানুষ নিজের ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য, রুল করার জন্য, ওই জন্য আসছে। কেননা টেকনোলজি নতুন যখন আসে তখন খুব এক্সপেন্সিভ থাকে, সাধারণ মানুষের সেটা এই তোমার এটাকে অ্যাবজর্ব করা বা এটাকে কেনা, এই প্রোডাক্ট গুলা তখন কঠিন হয়ে পড়ে। তো এই জন্য ওই তখন ইয়া থাকে যে আমি কিভাবে আমার ক্ষমতা বাড়াইতে পারবো, পাওয়ার বাড়াইতে পারবো, যে যত লেটেস্ট আর্মস আবিষ্কার করতে পারবে, হ্যাঁ, সে তত বেশি পাওয়ারফুল হবে, অন্য দেশের উপর তত বেশি সে জোর খাটাইতে পারবে। এখন তোমরা যা দেখতেছো তা আগে থেকে একদম প্রিমিটিভ লাইফ থেকে এই জিনিসগুলো চলে আসতেছে। যাই হোক, এরপরে যেটা আসলো দেখো, দ্য চারকোল ব্লাস্ট ফার্নেস ডেভেলপড ইন দ্য ইউরোপ কন্টিনেন্ট, দেন স্প্রেড টু গ্রেট ব্রিটেন। এরপরে চারকোল ব্লাস্ট ফার্নেসটা চলে আসলো। হ্যাঁ, এই প্রথম চারকোল তো অ্যাভেলেবেল, তখনও কিন্তু কয়লা, কোক এগুলো আসেনি। এটা দিয়েই তোমার ব্লাস্ট ফার্নেস আসলো। আসার পরে এটা গ্রেট ব্রিটেন আসলো। গ্রেট ব্রিটেন কেন, আসলে স্টিলের বর্তমান যেই তোমার আমরা যে রূপটা আমরা দেখতে পাই, এটা মূলত হচ্ছে গ্রেট ব্রিটেনেই এটা তোমার ইয়ে হয়েছে, ডেভেলপমেন্টটা হয়েছে ইংল্যান্ডে, ইউকেতে, গ্রেট ব্রিটেনে। তাহলে মেজর ডেভেলপমেন্ট যেটা আসে, দ্যাট টুক প্লেস টিল মানে 1880 পর্যন্ত। 1880 পর্যন্ত যদি তুমি একটা করো, দেখা যাবে যে এখানে চারকোল, এর মাঝে কোক চলে আসলো, কোল থেকে কোল চলে আসলো, তাহলে চারকোলের পরিবর্তে কোক আসলো, যার হিটিং এরও অনেক বেশি। হ্যাঁ, তারপর এখন ওই ওয়াটার, কি বলে এটাকে, হুইল থেকে চলে আসলো এখন স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন তোমরা জানো, স্টিম ইঞ্জিন আরেকটা রেভলিউশন আসলো। স্টিম ইঞ্জিন আসার কারণে তোমার চাকা ঘুরতে থাকলো পৃথিবীর। ধরো একটা তো হচ্ছে যে আয়রনের যুগ বলা হয়, ব্রোঞ্জের যুগ বলা হয়, আর একটা হচ্ছে চাকার যুগ। অর্থাৎ তুমি যদি এই টেকনোলজিক্যালি একটা চাকা ঘুরাইতে পারো, সে চাকা যখনই ঘুরানো শুরু হয়েছে তখনই কিন্তু তোমার এই একটা কি বলে, পৃথিবীর যে টেকনোলজি সেটার কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। এই চাকা ঘুরানোর টেকনোলজি, যেমন স্টিম ইঞ্জিন, আজকে তোমরা যেটা দেখতে পাও, ফুয়েলকে বার্ন করে চাকা ঘোরানো হচ্ছে। চাকা ঘোরানো বলতে কি, ফুয়েলকে বার্ন করে, হ্যাঁ, গ্যাস বার্ন করা হচ্ছে, পেট্রোল, ডিজেল, এগুলো বার্ন করে চাকা ঘোরানো হচ্ছে যত ইঞ্জিন তুমি দেখতে পাও। তখন এটা না, তখন স্টিম, অর্থাৎ কোক দিয়ে স্টিম তৈরি করা হতো। স্টিম তৈরি করলে সেই স্টিমটা যখন হাই টেম্পারেচারে ভলিউম অনেক হয়ে যেত, সেটাকে পাস করা হতো একটা টারবাইনের ভিতর দিয়ে। খেয়াল করো ব্যাপারটা, টারবাইন
এখন টারবাইন যখন একটা টারবাইনের ওই পাখাটা যখন ঘুরতে থাকে, ওই পাখার আরেকটা এন্ডে যদি একটা চাকা লাগানো থাকে, চাকাটা ঘুরবে কিনা? কথা বলো। Yes, sir. চাকাটা Yes, sir. ঘুরবে? ঘুরবে? কথা বলো। Yes, sir. হ্যাঁ, তাহলে এইভাবে প্রথম কিন্তু চাকা ঘুরানো হয় যখন চেঞ্জ। ঠিক আছে, তারপর এখন তুমি আসো, এরপরে কি আসলো যে স্টিম ইঞ্জিন আসলো 1760-তে। এরপরে আবার আসলো, আগে তো কোল্ড এয়ার ইউজ করতো, এখন হচ্ছে তোমার এয়ারটাকে কিভাবে হিট করা যায়। হ্যাঁ, আস্তে আস্তে এই যে ডেভেলপমেন্ট গুলো দেখো, কত 150°C। আগে রুম টেম্পারেচার ছিল, তখন দেখলো যে তারা এয়ারটাকে আমরা একটু হিট করে দিই, তাহলে কোল কনজাম্পশনটা কম লাগতেছে, কোক কনজাম্পশনটা কম হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে 600°C পর্যন্ত এয়ার প্রিহিটিং চলে আসলো, তখন কোক কনজাম্পশন অনেক কমে গেল। হ্যাঁ, এরপরে দেখো যে আবার যে ব্লাস্ট ফার্নেস হয়ে যে গ্যাসটা, ওয়েস্ট গ্যাসটা বের হয়ে যাচ্ছে, সেটা আবার দেখা যায় প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড থাকে, কিন্তু কার্বন মনোক্সাইড তো আবার রিয়েকশন করবে অক্সিজেনের সাথে, তুমি তাকে রিয়েকশন করালে আবার হিট প্রডিউস করবে সে, কারণ এটা এক্সোথার্মিক রিয়েকশন হয়। এই হিটটাকে যদি কাজে লাগানো যায়, তখন দেখা যায় যে এফিসিয়েন্সি আরো বাড়ে তোমার। এই এই দেখা যায় যে তোমার প্রিহিটিং এর জন্য, এয়ার প্রিহিটিং এর জন্য আলাদা যে ইউনিট আছে, সেই ইউনিট ইউজ না করেও বা কম ইউজ করেও তুমি এখানে যে প্রিহিটিং হবে কাজে লাগিয়ে তুমি করতে পারো। এইভাবে করে করে আস্তে আস্তে তোমার এফিসিয়েন্সি আরো বেড়ে গেল। এভাবে করে ডেভেলপমেন্ট গুলো আসে। এখন একটা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে কিভাবে আয়রনটা আসলো এটা একটু তুলে ধরলো। ইন্ডিয়া বলতে আজকের ইন্ডিয়া না, এই ইন্ডিয়ার মধ্যে আমরাও আছি। হ্যাঁ, এই ইন্ডিয়ার মধ্যে আমরাও আছি, কিন্তু আমরা এই যে পাকিস্তান, আমরা সবাই মিলে কিন্তু ইন্ডিয়া, সেই কথাটাই এখানে আসলো। যে এটা 1500 বছর আগে আয়রন অবজেক্ট এই তোমার ইন্ডিয়াতে পাওয়া যায় বিফোর ক্রাইস্ট। এটা দিল্লিতে একটা পিলার এখনো দেখা যায়, মিউজিয়ামে আছে। 8 টন ওয়েট, যে 7 টন ওয়েট, যেটা 8 মিটার হাইট, তারপর ডায়ামিটার বটম থেকে 420 মিলিমিটার থেকে শুরু করে 31 মিলিমিটার, এবং ধারণা করা হচ্ছে এটা 1500 থেকে 1550 বছর আগে এটা রট আয়রন। তখনও তো স্টিল আসে নাই, কাস্ট আয়রন আসেনি, রট আয়রনে ছিল। কম্পোজিট স্ট্রাকচার কম্প্রাইজিং অল্টারনেট ব্যান্ডস অফ মেটাল এন্ড স্ল্যাগ। ওই স্ল্যাগ গুলা যেগুলা ট্র্যাপ হয়ে যায়, সেগুলা অল্টারনেট ব্যান্ড হিসাবে থাকে। ওটস স্টিল, এটাকে বলা হচ্ছে ওটস স্টিল, ফেমাস সোর্স ওয়্যার ফেব্রিকেটেড। এই এই যে রট আয়রন, এই রট আয়রন থেকে তারা স্রোত তৈরি করলো, সেটা সারা পৃথিবীতে তখন এটা আর কেউ করতে পারলো না। এটা করতে না পারার কারণে তারা খুব পাওয়ারফুল হয়ে গেল, এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনেক বিজনেস করলো ইন্ডিয়ানরা। হ্যাঁ, মানে আমরা অনেক বিজনেস করলাম এটা দিয়ে, অন্যরাই টেকনোলজি, স্বাভাবিক কেউ যদি একটা টেকনোলজি করে সেটা পাস করতে চায় না। এটা কি ওই আগের মতোই কনসেপ্ট, আয়রন ওর নিচে, চারকোল নিচে, তারপর এই আগে মুখে দিয়ে উপর থেকে বাতাস দেওয়া হতো, এখন এখানে বাতাস দেওয়া হয় বিলো দিয়ে। বিলো মানে তোমার ওই যে ফাপড় বলো না, আমরা কামাররা যে দেখো না হাত দিয়ে নেড়ে চাপ দিলে বাতাস যায়, ওইরকম। এখন তো মোটর চলে আসছে, মোটরে ব্লোয়ার ইউজ করে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইয়া দিয়ে সাপোর্টে। এখন আগে ছিল হাতে, এরকম দিয়ে দিয়ে তখন এটা যখন হয়, এখান থেকে একটা পিস চলে আসে, তখন এটাকে পিটিয়ে তারপর রট আয়রন তৈরি করা হয়। ওই আগে যেটা বলা হলো সলিড স্টেটে রট আয়রন থেকে আবার এটাকে পিটানো হয়, হিট দেওয়া হয়, হিট দিয়ে দেখো ওটস করা হয়। ওটস করে এবার কামাররা যেভাবে তোমার সোর্ড বানায় বা বিভিন্ন ধরনের আর্মস বানায় বা বিভিন্ন ধরনের জিনিস বানায়, তখন এটা পিটিয়ে এটা করে, তখন এটাকে খুব হার্ড হয়ে যায়, হার্ড ব্লেডের মতো হয়ে যায়। এই টেকনোলজি অনেকদিন পর্যন্ত সিক্রেট রাখছিল, এবং এটা তো বিজনেস করছিল এটা। আর ওটস স্টিলের স্ট্রাকচারটা, ভিতরের স্ট্রাকচারটা তুমি যদি দেখো এরকম, এই যে এগুলো হচ্ছে স্ল্যাগ। হ্যাঁ, এই যে এটা ওটস স্টিলের ভিতরের স্ট্রাকচার। এটা
এখন 1980 থেকে কিভাবে আসলো এগুলো একটা খেয়াল করো। দ্য ডেভেলপিং অফ ব্লাস্ট ফার্নেস, ব্লাস্ট ফার্নেসটা 1880 থেকে 1950 পর্যন্ত ব্লাস্ট ফার্নেস আসলো। ব্লাস্ট কেন বলা হয়? এয়ার ব্লাস্ট দেওয়া হয়, এই জন্য এখান থেকে ব্লাস্ট ফার্নেস কথাটা আসছে। এটা ফার্নেস ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মোস্ট ডেভেলপমেন্টটা আসছে, কিন্তু বলা হচ্ছে নো সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন প্রসেস টেকনোলজি। প্রসেস টেকনোলজি অত বেশি এটা চেঞ্জ হয়নি। মানে তোমার ওই যে চারকোল, মানে কোক মিশাচ্ছ, কোক মিশিয়ে তুমি এয়ার ব্লো দিচ্ছ ওরের সাথে, হ্যাঁ, এই যে এদিকে দিচ্ছ, এখানে আর এই টেকনোলজির কোনো চেঞ্জ হয়নি। এখন ডিজাইনের মধ্যে চেঞ্জ আসছে। কেন আসতেছিল? যে বলা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশন ভিতরে কি হয় যেটা তখনও জানা ছিল না। শুনতে পাচ্ছ? Yes, sir. কেমিক্যাল, স্যার মাঝে মাঝে কেটে কেটে আসতেছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ইয়েস স্যার। কেমিক্যাল রিঅ্যাকশনটা তখন কি হচ্ছিল সেটা জানা যাচ্ছিল না, তো সেই জন্য এই এই তোমার ওই যে কি বলে এটাকে, টেকনোলজির দিক থেকে অত চেঞ্জ আসেনি। এবং এই 1950 পর্যন্ত তোমার যে জিনিস চেঞ্জ গুলো আসলো, তোমার ব্লোয়িং ইঞ্জিনের পাওয়ারফুল অর্থাৎ ব্লোয়িং রেটটা, এয়ার ব্লোয়ের রেটটা আরো বাড়ানো গেল, ব্লাস্ট ফার্নেস টেম্পারেচারটা বাড়লো, আরো লার্জ সাইজের ফার্নেস আসলো। তারপর চার্জিং ইকুইপমেন্টটা, উপরে যে তোমার চার্জ উপর থেকে দেওয়া হয়, সে চার্জের ইকুইপমেন্টের চেঞ্জ আসলো। কিছু র মেটেরিয়ালস স্টোরেজ, র মেটেরিয়ালস গুলো যখন আনে সেগুলো স্টোর করা, এটার কিছু ইমপ্রুভমেন্ট হলো। হ্যাঁ, এরপরে এই জায়গাগুলোতে তোমার এই ইমপ্রুভমেন্টের ব্যবস্থা ছিল, মানে স্কোপ ছিল। সেটা কি ছিল? তোমার কিভাবে তুমি র মেটেরিয়াল চার্জ করবা, তারপর তোমার ব্লাস্ট ফার্নেসে যে গ্যাসগুলো বের হয়ে যায় সেটা কিভাবে তুমি ক্লিন করবা। এটা ক্লিন করা অবশ্যই দরকার, কারণ এত রেটে তোমার গ্যাস বের হয়, এটার সাথে এত পরিমাণে ডাস্ট আরো বিভিন্ন জিনিস থাকে, পুরা এটা ক্লিন না করলে পুরো এনভায়রনমেন্ট সেখানে তোমার পলিউটেড হবে। তারপর ফার্নেসের মধ্যে লাইনিং লাইফ, এটা একটা বড় একটা ফ্যাক্টর। এই লাইনিং লাইফের উপর ডিপেন্ড করেছে ফার্নেসের লাইফ। তারপর মোল্টেন আয়রন ট্যাপিং সিস্টেম, মোল্ট আয়রন যখন তৈরি হয়ে গেল, লিকুইড হয়ে গেল, তখন এটাকে কিভাবে করবে। এখানে একটা টেবিল দেওয়া হলো। টেবিলে 1880 থেকে তোমার ফার্নেসের সাইজ এদিকে দেওয়া হলো, আর 1950 তে তার সাইজটা দেখো, হাইট 25, ডায়ামিটারটা বেশি বাড়লো। প্রোডাকশন রেট দেখো, প্রোডাকশন রেট হচ্ছে টন পার ডে, টিপিডি মানে টন পার ডে। টন পার ডে 110 থেকে 1500 টন পার ডে তে চলে আসলো 1950-তে। হ্যাঁ, এখন এই 1950-র পরে যে ডেভেলপমেন্ট গুলো হলো দেখো, এই তুমি যে বার্ডেন বলতে এখানে র মেটেরিয়াল বোঝানো হচ্ছে, যে র মেটেরিয়াল দিচ্ছ সেখানে শুধুমাত্র ওর থেকে সরাসরি নিয়ে এসে দিচ্ছ না, সেখানে এই ওরটাকে আবার কিছুটা চেঞ্জ করা হয়, সিন্টার প্যালেট বানানো হয়। এটা আমরা দেখবো, এটা আমরা দেখবো, তোমরা এখন জাস্ট মনে রাখো। তারপর সাইজ গুলার কোকের আসে, কোকের সাইজ এবং কোয়ালিটি ইমপ্রুভ করানো হলো। তারপর টয়েস আমরা দেখবো, যেখানে বাতাস ঢুকে ব্লাস্ট ব্লো করা হয়, সে জায়গায় কিছু ছোট ছোট পাউডার ফর্মে কোক দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারপর ফার্নেসের ভলিউম বাড়ানো হয়, হাই ব্লাস্ট টেম্পারেচার বাড়ানো হয়। আবার এয়ার ব্লাস্টের সাথে শুধু ন্যাচারাল এয়ার না, সেখানে কিছু পিওর অক্সিজেন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এয়ারের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়। উপরের দিকে, ফার্নেসের উপরের দিকে প্রেসার বাড়ানো হয়, এবং পুরো কন্ট্রোলটা কম্পিউটার এইডেড প্রসেস কন্ট্রোল করা হয়। যার ফলে তুমি যদি দেখো যে 1950-তে এখানে কম্পেয়ার করা হলো একটা 1950 আর 2000, হ্যাঁ, এখানে ওয়ার্কিং হাইট একই ছিল, কিন্তু তোমার ডায়ামিটারটা অনেক বেড়ে গেছে, 9 থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি। যার ফলে ভলিউম বেড়ে গেল, এবং তোমার আয়রন প্রোডাকশন দেখো 2000 থেকে 13,000-এ চলে আসলো, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেল, ফুয়েল কনজাম্পশন কমে গেল। এই যে 800 থেকে কমে 450 অথবা 500 এরকম চলে আসলো, সিলিকন কন্টেন্ট কমে গেল। এই জিনিসগুলো ডেভেলপমেন্ট হয়ে আসলো 2000 বলতে এখন যেটা চলতেছে তুমি এটা বলতে পারো। এই গেল হচ্ছে যে আয়রনের ইতিহাস। আয়রন থেকে, মানে আয়রন এগুলো কিন্তু স্টিল না,
এটা আয়রন। এখানে প্রোডাক্ট গুলো হচ্ছে পিগ আয়রন আমরা বলে থাকি। পিগ আয়রনে কার্বন বেশি থাকে, সিলিকন, ফসফরাস এগুলো বেশি থাকে, এটা স্টিল না। এখন আসো এই পিগ আয়রনই অল্টারনেট রুট কি থাকে? অল্টারনেট রুট বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে পরিমাণে তোমার আয়রন তৈরি হয়, পিগ আয়রন তৈরি হয়, ওর থেকে তার 8% বলা হচ্ছে যে অল্টারনেট রুটে হয়। অল্টারনেট আয়রন মেকিং প্রসেস, সংক্ষেপে এটাকে এআইপি বলা হয়। অল্টারনেট রুট দুই ধরনের, একটা হচ্ছে সলিড স্টেটে, এটাকে আমরা স্পঞ্জ আয়রন বলে থাকি, আর একটা বলা হচ্ছে যে লিকুইড আয়রন। হ্যাঁ, অল্টারনেট রুটে আদার দেন ব্লাস্ট ফার্নেস, এটাকে আমরা সলিড লিকুইড স্টেট রিয়েকশন ঘটিয়ে আমরা এটা করে থাকি, লিকুইড আয়রন। হ্যাঁ, এখানে তোমার অল্টারনেট আয়রন মেকিং এর একটা ইয়ে দেওয়া আছে, এই চার্ট দেওয়া আছে। এই যে এখানে বিভিন্ন প্রসেস, এই যে এগুলা অল্টারনেট, বামে তুমি যেটা কলামটা দেখতেছো এগুলো প্রসেসের নাম বলা আছে। এখানে কি কোন প্রসেসে কোন রিডাক্টেন্ট রিডিউসিং এজেন্ট ইউজ করছে, আর এখানে ওর এর যেটা বলা হচ্ছে যে ওরটা এখানে কি ফর্মে আছে, যে ফাইন্স এগুলো হচ্ছে ওরটা তুমি দিচ্ছ কি ফর্মে, প্যালেট, লাম্প, এটা। তারপর রিয়েক্টর, এটা কি রিটোর্ট, শেপ টাইপ না ফ্লুইডে রোটারি, এই জিনিসগুলো। আর এখানে পাশে দেওয়া হচ্ছে প্রোডাক্টটা কি, পাউডার ফর্ম, এটা হচ্ছে যে স্পঞ্জ ফর্ম, পাউডার, লিকুইড ফর্ম, কোরেক্স, এগুলো। আর কোন ইয়ারে এগুলা অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে সেই জিনিসগুলো কোন দেশে, এখানে কান্ট্রি দেওয়া আছে। আর এখানে যেটা দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এটা বই রেফারেন্স দেওয়া আছে। এই বইটা যে বই থেকে এখানে মূলত দেখানো হলো, এটা বইটা মার্কেটে অ্যাভেলেবেল, এটা আমাদের নীলক্ষেতে তোমরা খুঁজে পেতে পারো, এটা পাওয়া যায়। না পাওয়া গেলে হ্যাঁ, এটা আর নেটে পাওয়া যায় এগুলো, এখন অনেকেই তোমরা নেট থেকে তোমরা ডাউনলোড করতে পারো। স্যার পরে একটা ক্লাস এই জিনিসগুলা দেখো, এইটা এই ইয়ার বাই ইয়ার যে আয়রনের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট গুলো এখানে একটা চার্ট দেওয়া হলো তোমাদের ইনফরমেশনের জন্য। হ্যাঁ, কি বলতেছিলা বলো। স্যার স্যার একটা ক্লাস আছে স্যার 10টার দিকে। ক্লাস আছে 10টা ক্লাস আছে? ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি এখনই। এটা একটা ব্লাস্ট ফার্নেসের দেখানো হলো, গ্রাফিক্যাল একটা ছবি। আমরা পরে করবো এটা, তখন দেখতে পাবো। মেইন ফার্নেসটা এখানে, এদিক দিকে চার্জ আসতেছে, এদিক দিকে এয়ার ব্লো দিচ্ছে, এটাকে ট্রয়ার বলা হয়। নিচে এখানে আয়রন জমা হয়, তারপর স্লাগ এদিকে এভাবে আসে। এই গ্যাসটা যখন যাচ্ছে এদিক দিয়ে ক্লিনিং হয়, ক্লিনিং হওয়ার পরে এখানে রিয়েকশন ঘটানো হয়, এখানে রিয়েকশন ঘটিয়ে হিটটা আবার এটাকে হিট করা হয়। এটা যখন হিট হয়ে যায়, এদিক দিয়ে যেই ফার্নেসে তুমি এয়ারটা দিচ্ছ, এই হিটের মধ্যে দিয়ে পাস করলে এটা প্রি হিট হয়, প্রি হিট হয়ে এদিক দিয়ে আসে। এই ঠিক আছে। আজকে তোমাদের অ্যাবসেন্ট কয়জন? 57। কে কে অ্যাবসেন্ট আছে? হ্যাঁ স্যার রোল 24 হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্ট। হ্যাঁ, তাহলে আরো 3জন অ্যাবসেন্ট। আর হচ্ছে স্যার রোল ওই 20 রোল ও পার্মানেন্ট 20 অ্যাবসেন্ট। হ্যাঁ, রোল 20 পার্মানেন্টলি অ্যাবসেন্ট, 20 আর স্যার 24। 24 পার্মানেন্টলি অ্যাবসেন্ট। 2024 অ্যাবসেন্ট পার্মানেন্টলি। জি স্যার। তাহলে তোমাদের এখন থাকার কথা হচ্ছে কতজন? 59। মানে আমি ছাড়া 58 আছে। কয়জন? 57। 2জন কে নাই বলো তো তাড়াতাড়ি, তাহলে সবাইকে টাকা লাগবে। 2জন কে নাই?